আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় মাছ চাষে পুকুরের তলদেশ বা পুকুরের তলার গুরুত্ব। দেখুন, আমরা যেমন মানুষ, আমাদের প্রাণ আছে, আমরা যেমন জীব, যদিও আমরা সৃষ্টির সেরা জীব, তবে মাছও কিন্তু জীব, মাছেরও কিন্তু প্রাণ আছে। মানুষের মতো মাছেরও সুরক্ষার একটা ব্যাপার আছে এবং মাছেরও কিন্তু সেফটিনেসের একটা ব্যাপার আছে, এটার সুস্থ অসুস্থতারও একটা ব্যাপার আছে। দেখেন, যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা আমার এই বিষয়ের কথাগুলো বুঝতে পারবেন। মাছ যখন অসুস্থ হয়ে যায়, মানুষের মতো হয়তো এত ভালো ট্রিটমেন্ট তারা পায় না, তখন চাষি ভাইরা জানেন যে মাছ যদি একবার পুকুর অসুস্থ হয়ে যায়, একটা মাছ থেকে আর একটা মাছে যখন রোগগুলা সংক্রমিত হতে থাকে বা অক্সিজেন ফল্ট করে যখন অনেক সময় মাছ মারা যায়, বা অনেক সময় দেখা যায় যে পুকুরের মাছ যখন নানাবিধ কারণে আসলে ক্ষতিগ্রস্ত হয়, তখন আসলে বোঝা যায় যে প্রাণী সম্পদগুলো কতটা আসলে সেনসিটিভ। তো দেখুন, ধরুন আমরা পুকুরের তলদেশটা আমি আমাদের ঘরের যে ছাদ বলেন বা চাল বলেন ওইটার সাথে তুলনা করি। কেন করি? দেখুন, আমরা যারা পুকুরে মাছ চাষ করি, মাছ থাকে পুকুরে, মাছের সব থেকে পুকুরের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পুকুরের তলদেশ। যেমন আমাদের ঘরের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ঘরের চাল বা ছাদ। যেমন ধরেন, একটা ঘর আমরা তৈরি করলাম, সেই ঘরের ফ্লোর খুব সুন্দর করে টাইস টুইস করে একদম সুন্দর করে দিলাম, বা মোজাইক করে দিলাম, মার্বেল করে দিলাম, ফ্লোরগুলা সুন্দর করলাম, চতুর্দিকের বাউন্ডারি বা বেষ্টনী বা যেটাকে দেয়াল বলি, দেয়ালগুলো খুব সুন্দর করে করা হলো, পেইন্ট করে একদম বিদেশ থেকে রং এনে যদি দেওয়া হয়। কিন্তু চাল যদি ফোটা থাকে, বৃষ্টির সময় যদি চাল দিয়ে পানি পড়ে, তাহলে ওই ঘরের যেমন কোনো মূল্য নাই। ওই ছাদ যদি উপরে ফাটা থাকে, আর বৃষ্টির সময় যদি ছাদ বেয়ে বেয়ে ঘরের ভিতর পানি আসে, যত কোটি টাকা দামের মার্বেল লাগানো থাক, তখন কি ওই ঘর আর বসবাসের উপযোগী থাকবে? থাকবে না তো। ঠিক মাছের বিষয়টাও এরকম। আপনি পুকুর খনন করেছেন, পুকুরে খুব সুন্দরভাবে মাছ চাষ করতেছেন, অনেক সুন্দর একটা ব্যবস্থাপনা রেখেছেন, মাছ ছেড়েছেন অনেক দামি, খাবার খাওয়াচ্ছেন অনেক দামি, পুকুরের চারো সাইড খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, নেটিং করেছেন, বাইরে থেকে একটা ব্যাঙও পুকুরের ভিতরে যাইতে দিচ্ছেন না। কিন্তু ভাই, পুকুরের তলার পরিস্থিতিটা ভালো না, একদম বিশ্রী রকমের অবস্থা। পুকুরের তলদেশ মাছের জন্য একেবারেই নিরাপদ অবস্থাতে নেই। আপনার একটা জিনিস সবসময় চিন্তা করবেন, এটা খুবই একটা ভাববার বিষয়। যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, খুব সুন্দরভাবে একটা জিনিস চিন্তা করে দেখবেন, পুকুরে আমরা যা কিছুই দেই না কেন, এইটার সর্বশেষ যাওয়ার স্থান হচ্ছে পুকুরের তলদেশে, পুকুরের তলায়। ধরেন আমরা মাছকে খাবার দিচ্ছি, তাই না? মাছ খাবার খেয়ে পায়খানা করতেছে, কোথায় যাচ্ছে? পুকুরের তলায়। আমরা পুকুরে নুন চুন দিচ্ছি, একটা সময় এইটা একদম আস্তে 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 করে নিংড়ায় চলে যাচ্ছে কোথায়? পুকুরের তলায়। বিভিন্ন ওষুধপত্র ব্যবহার করতেছি, এটা কি পানির সাথে মিশে থাকতেছে না তো। এটার একটা কার্যক্ষমতার একটা টাইম থাকে, ওই সময় সে তার কার্যক্রম সম্পন্ন করে, এবং তার কার্যক্রম যখন শেষ হয়ে যায়, সে কিন্তু একটা সময় পুকুরের তলায় চলে যায়। এই জন্য পুকুরের তলদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুকুরের তলদেশের উপরে নির্ভর করে আপনার মাছ কতটা রোগমুক্ত থাকবে, এবং এই পুকুরের তলদেশের উপর নির্ভর করে আপনার পুকুরে মাছের প্রোডাকশন কেমন হবে, আপনার পুকুরে অক্সিজেনের লেভেল কেমন থাকবে, আপনার পুকুরের পরিবেশ কেমন থাকবে, আপনার পুকুরের পানি ধারণ ক্ষমতা কেমন থাকবে। এই জিনিসগুলো কিন্তু পুকুরের তলদেশের উপর নির্ভর করে। তো এই জন্য চাষি ভাইরা সবসময় চেষ্টা করবেন যে পুকুরে মাছ চাষ করতেছেন, পুকুরের তলদেশটাকে সুন্দর রাখার জন্য। এখন আমি বলি যে পুকুরের তলদেশ সুন্দর রাখার জন্য আপনারা কি কি করতে পারেন। প্রথমত দেখুন, আমাদের মাছ চাষে অন্যতম একটা ঝুঁকি হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া থেকে একটা সময় অ্যামোনিয়া টক্সিসিটি হয়ে যায়। তো অ্যামোনিয়া টক্সিসিটি হয়ে গেলে অনেক ক্ষেত্রে আমাদের মাছ মারা যায়। এই অ্যামোনিয়াটা প্রথম উৎপত্তি হয় কিন্তু পুকুরের তলদেশ থেকে। এই জন্য আমরা যদি নিয়মিত আসলে অ্যামোনিয়ার ডোজটা করি,
এবং পুকুরের তলদেশটা যদি আসলে সুন্দর রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু অ্যামোনিয়ার সমস্যা থেকে আমরা রক্ষা পেতেই পারি। এবং দেখেন, পুকুরে যে গ্যাস হয়, এই গ্যাসটা তো আসলে আমরা বলি এটা একটা প্রাথমিক স্টেজ। এই গ্যাসটাই তো যখন পরিমাণে বেড়ে যায় তখনই এটা অ্যামোনিয়ায় পরিণত হয় এবং পরবর্তীতে এইটাই অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া টক্সিসিটি রূপ ধারণ করে। তো আমরা যদি পুকুরের তলদেশটাকে আরও সুন্দর রাখার জন্য প্রতি সপ্তাহে একবার যদি পুকুরে আমরা হররা টানতে পারি, তাহলে কিন্তু পুকুরের তলদেশটা কিন্তু ভালো রাখা মানে গ্যাস মুক্ত রাখা সম্ভব। কিছু কিছু গ্যাস জমা হয়েছে, সেগুলা যখন আমরা তুলে দেব তখন কিন্তু গ্যাসটা ওইখানে ব্যাপক হারে আর বসতে পারবে না এবং পরবর্তীতে কিন্তু মাছের জন্য একটা বিরাট সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারবে না। এই জন্য আপনারা সপ্তাহে না পারলেও অন্তত 10 দিনের মাথায় একবার পুকুরে হররা টানেন। এতে করে দেখবেন যে পুকুরের তলদেশটা ভালো থাকার পাশাপাশি প্রাকৃতিক খাবারেরও কিন্তু একটা পর্যাপ্ততা পুকুরে থাকবে। আমরা যদি প্রতি মাসে একবার নুন চুন করি, ধরুন নুন চুন করলে পুকুরের শুধুমাত্র যে আসলে মাছের হাড় গঠনে সহায়তা করে নুন চুন, মাছের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে এরকম না। তলদেশের যে জৈব পদার্থ, এটা নিষ্কাশনে কিন্তু চুন নুন অত্যন্ত একটা ভূমিকা পালন করে। এই যে মাছ যে খাবার খাচ্ছে, খাবার খেয়ে যে পায়খানা করছে, এই পায়খানাগুলোকে পচিয়ে বা ট্রান্সফার করে মাটিতে রূপান্তরিত করে ফেলা কিন্তু চুনের একটা অন্যতম কাজ। পাশাপাশি নুনটা যদি আমরা ব্যবহার করি, চুন আর নুন একই দিনে ব্যবহার করলে এটা একটা অ্যান্টি ফাঙ্গাল কন্ট্রোলার হিসেবেও যেমন কাজ করে, অর্থাৎ জীবাণুনাশকেরও কাজ করে, পাশাপাশি এটা মাছের সুরক্ষার জন্য একটা কাজ করে। এবং নিয়মিত যদি পুকুরে নুন চুন করা যায়, তাহলে যেই সকল পুকুরের কাদায় প্রচণ্ড রকমের দুর্গন্ধ থাকে এবং কাদা প্রচণ্ড রকমের নরম থাকে, একটা সময় দেখা যায় যে মাছের চাষের জন্য একটা স্টেবল পরিস্থিতি কিন্তু নুন চুন তৈরি করে পুকুরের তলাটায়। এই জন্য আপনারা প্রতি মাসে নিয়মিত নুন চুনটা ব্যবহার করবেন। তবে অধিক তাপমাত্রা যখন চলে আসবে, অর্থাৎ যখন তাপদাহ চলবে, সেই সময়টাতে কিছু সতর্কবার্তা আছে। সেই সময় আপনারা অবশ্যই আপনাদের স্থানীয় যে মৎস্য অধিদপ্তর আছে, ওই অধিদপ্তরের মৎস্য কর্মকর্তাদের সাথে পরামর্শ করে আপনারা অবশ্যই সেখানটাতে আপনারা নুন চুন ব্যবহার করবেন। তো দর্শক, পুকুরের তলার পরিবেশ ভালো রাখার জন্য আরও আসলে নানান ধরনের কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি। সেগুলোর ভিতর অন্যতম যে বিষয়টা আছে যে রেনুর পুকুরগুলা তো অবশ্যই প্রতি বছর সেচে শুকিয়ে ফেলতে হয়, কিন্তু অনেক চাষি ভাই আছে বড় মাছের পুকুরটা কিন্তু আমরা চাইলেই সেচতে পারি না। ধরেন আমাদের পুকুরে 14-15 ফিট পানি, চাইলেও তো পুকুর সেচ দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমরা তলার পরিবেশ ভালো রাখার ক্ষেত্রে কি করব? মাঝে মাঝে 1 বছর 2 বছর পরে বা এককালীন একটা চাষের পরে পুকুরের পরিবেশটা বা তলার পরিবেশটা ভালো করার জন্য পুকুরটাকে একবার গ্যাস করে নেন অথবা বিষ করে নেন, আবার নতুন করে শোধন করে মাছ চাষ করুন, দেখবেন ভালো হবে। অনেক চাষিবার পুকুরে দেখা যায় প্রচণ্ড রকমের জৈব পদার্থ, অর্থাৎ পুকুরের চারোপাশে, এরকম পুকুর আমার অনেকগুলো আছে, যে গাছপালা লতা পাতা ঝোপঝাড়ে ঘেরা থাকে, প্রচুর রকমের গাছের পাতা ফুল ফল এইগুলা পড়ে এবং এইগুলা দিন শেষে পুকুরের তলায় পচতে পচতে এরকম একটা অবস্থা তৈরি করে যে প্রচুর রকমের আসলে পচনশীল পদার্থ পুকুরের তলায় হয়ে যায়। ওই সকল পুকুরে দেখা যায় মাছও ঠিকঠাক মতো খাবার খায় না, মাছের গ্রোথের বিষয়ে একটা ব্যাঘাত ঘটে এবং আস্তে আস্তে পুকুরের তলায় কিন্তু প্রচুর রকমের বিশ্রী রকমের কাদা হয়ে যায়, গন্ধযুক্ত কাদা হয়ে যায় এবং ওই কাদাগুলো কিন্তু উর্বর ক্ষমতা সহনশীল মাত্রা কিন্তু অনেক ক্ষেত্রে আস্তে আস্তে নষ্ট করে ফেলে। এই বিষয়টা আপনারা মাথায় রেখে যেই সকল পুকুরে দেখবেন যে যদি নিজস্ব পুকুর হয়, যে বিশেষ করে মেহগনি গাছ, মেহগনি কাঠের গাছটা, রেন্ডি কাঠের গাছটা এবং যদি মনে করেন যে চাম্বুল কাঠের যে গাছ, এই টাইপের গাছ যদি থাকে তাহলে অপসারণ করে ফেলার চেষ্টা করবেন, কেটে ফেললেই সব থেকে ভালো। কারণ এই গাছের পাতাগুলো আসলে মাছ চাষের জন্য একটা হুমকি স্বরূপ। এগুলো আসলে অনেক দীর্ঘ সময় পরে পচে এবং এইগুলার পচনশীলতার যে একটা ব্যাপার থাকে, যে এটা পচার পরে যে একটা বিশ্রী রকমের গ্যাস তৈরি করে এবং দেখবেন খেয়াল করে যে রেন্ডি গাছের যে পাতা, এটা যখন পচে যায় এরকম বিশ্রী রকমের গন্ধ হয়, মানুষের জন্যই এটা অনেক অস্বস্তিকর। তাহলে মাছ ওই পরিবেশে বাস করে, তার জন্য কতটা অস্বস্তিকর বিষয়টা হতে পারে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। সবসময় একটা কথা মনে রাখবেন যে পুকুরের তলদেশ যদি ভালো না থাকে, এবং পুকুরের তলদেশের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। অনেক চাষিবার পুকুরের তলায় দেখবেন যে বালু থাকে, তাদের পুকুরের কিন্তু জৈব পদার্থ থাকে অনেক কম, তাদের পুকুরে পানি খুব সহজে কিন্তু কালার আসে না, সবুজ কালারটা আসে না। এই জন্য পুকুরের তলদেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনেক চাষিবাড়ির পুকুরে দেখা যায় যে ড্রেজার দিয়ে মাটি তুলতে তুলতে এরকম একটা অবস্থা করে ফেলেছেন, 30 ফিট 40 ফিট গভীরতা হয়ে গিয়েছে পুকুর, এবং পুকুরের তলদেশে একদম বালু ছাড়া আর কিছুই নেই। ওই সকল পুকুরগুলোতে দেখেন যত প্রাকৃতিক খাবারের ডোজ করা হোক, পানি কিন্তু আর সবুজ হবে না। আবার অনেক চাষিবাড়ির পুকুরে আছে 5 ফিট 6 ফিট পানি, কিন্তু 3 ফিটই কাদা। তাদের পুকুরগুলাতে দেখেন যদি ক্যাটফিশ টাইপের মাছটা চাষ করে, জালে আর তুলতে পারবে? সেচ দিয়েও তো ধরা একটা অসম্ভব ব্যাপার হয়ে যায় 2 ফিট 3 ফিট কাদা থাকলে। দেখেন পুকুরের তলার আদর্শ কাদার গভীরতা হওয়া উচিত 6 ইঞ্চি থেকে 1 ফিট। 1 ফিট হলেও কোনো সমস্যা নাই, তবে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 1 ফিট হলেও কোনো সমস্যা নেই। 1 ফিট হলে কাজ জাতীয় মাছের ক্ষেত্রে অতটা প্রভাব পড়ে না, কিন্তু 2 ফিট 2.5 ফিট 3 ফিট কাদা হলেই কিন্তু এটাকে আমরা একটা আদর্শ পুকুর হিসেবে বিবেচনা করতে পারি না। তবে কিছু বিষয় আছে। এখন দেখেন আপনি সব সময় তো আর ভালো পরিবেশের পুকুর পাওয়া যাবে না। এরকম পুকুর একটা পেয়েছি আমরা বিশাল বড়, কিন্তু পুকুরের তলায় অনেক কাদা। সেক্ষেত্রে আপনি কি করবেন? ওইখানটাতে প্রতি 20 দিন পর পর নুন চুন করতে হবে ঠিকঠাক মতো, হররা টানতে হবে ঠিকঠাক মতো, অ্যামোনিয়ার ডোজ করতে হবে ঠিকঠাক মতো, এবং ওই পুকুরে কী মাছ চাষ করলে ভালো প্রোডাকশন আসবে সেইটা চিন্তা ভাবনা করে কিন্তু চাষ করতে হবে। এখন ওই পুকুরে যদি আপনি শিং মাগুর মাছ ছেড়ে দেন, ওগুলো তো না তুলতে পারবেন জালে, না পাবেন সেচে, বিশাল একটা সমস্যা হয়ে যাবে। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে কিন্তু করতে হবে। তো দর্শক, আলোচনার যেটা মূল বিষয় ছিল যে একটা আদর্শ পুকুরের বা মাছ চাষ ব্যবস্থাপনায় যে পুকুরের তলদেশের গুরুত্ব। তো পুকুরের তলদেশের উপরেই কিন্তু পুকুরের টোটাল পরিবেশটা নির্ভর করে। এই বিষয়টি মাথায় রেখে সবসময় চেষ্টা করবেন যে পুকুরে যে ডোজগুলো করলে আমরা পুকুরের তলদেশটা ভালো রাখতে পারি। আমি সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি। হরাটা টানতে পারেন ঠিকঠাক মতো, পাশাপাশি নুন চুনের ডোজটা ঠিকঠাক মতো করতে পারেন, মাঝে মাঝে পুকুরের তলদেশটি ভালো রাখার জন্য অ্যামোনিয়ার ডোজটা করতে পারেন, অ্যামোনিয়া জিওলাইট এইগুলা করলে কিন্তু পুকুরের পরিবেশের পাশাপাশি পুকুরের তলদেশের পরিবেশটা ভালো থাকে। এবং অন্যতম আর একটা বিষয় এখন ইদানিং চলে আসছে, যেটা প্রোবায়োটিক ব্যবহার করে। এই প্রোবায়োটিকটা ব্যবহার করলে কিন্তু অনেক কোম্পানির প্রোবায়োটিক আছে, আমি একটা কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করি। এটা হচ্ছে অ্যালানকো কোম্পানির বায়োফ্যাব অ্যাকোয়া। এই প্রোবায়োটিকটা ব্যবহার করে, এটার গায়ে আমি লেখা দেখেছিলাম যে এটা ব্যবহার করলে মাটির যে দুর্গন্ধ এটা দূর হয়ে যায়। তো আমি 2-3টা ডোজ করার পরে দেখেছি অরিজিনালি কথা সত্য। এই প্রোবায়োটিকটা নিয়মিত 15 দিন বা 10 দিন বা পানির কালারের বিষয়টা চিন্তা করে যদি ব্যবহার করা যায় মাসে অন্তত 2 বার, আসলেই পানির যে তলার যে কাদার যে একটা বিশ্রী রকমের দুর্গন্ধ এটা থাকে না, ওটা রিমুভ হয়ে যায়। তাহলে দেখেন যে পুকুরের তলাটা ভালো রাখার জন্য এখন কত ওষুধপত্র বের হয়ে গিয়েছে। আসলে দেখেন দিন যত যাবে মাছ চাষ ব্যবস্থাপনা তত সম্প্রসারিত হবে, নতুন নতুন প্রযুক্তি যে উদ্ভাবিত হবে, এইগুলোর সহায়তায় দেখবেন যে একটা সময় আসবে যে মাছ চাষ কিন্তু আর কৃষির আওতায় থাকবে না, এটা একটা শিল্প হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমাদের এই ক্ষুদ্র তথ্য এবং পরামর্শে যদি কোনো চাষি ভাইয়ের সামান্য পরিমাণ উপকার হয়, তাহলেই আসলে আমাদের ভিডিওটি করার সার্থকতা থাকবে। তাই সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথে থাকবেন। এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের এই মাছ চাষ বিষয়ক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ইনশাআল্লাহ আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের এরকম খুঁটিনাটি তথ্য এবং পরামর্শ পাবেন, যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও হয়তো কাজে আসবে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।